আমি এই দুই হাত দিয়ে আমার সন্তানকে আমি দাফন করে এসেছি। কি কি বললে তুমি? সন্তান মারা গেছে মানে? হ্যাঁ, বন্ধুরা, আগের পর্বের শেষ দৃশ্যে জেলে দাইমার সঙ্গে দেখা করতে আসা রহস্যময় নারীকে দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল। তিনি দাইমাকে কঠোরভাবে সতর্ক করে বলেছিলেন, যদি সে মুখ খোলে তাহলে শুধু তার নয়, আরও অনেকের জীবন বিপদের মুখে পড়বে। দাইমা সারা রাত ঘুমাতে পারে না। একদিকে পুলিশের জিজ্ঞাসাবাদ, অন্যদিকে সেই রহস্যময় নারীর হুমকি। শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নেয়, আর কোনো মিথ্যা নয়, যা জানে সব সত্য পুলিশের কাছে বলবে। পরদিন সকালে তদন্ত কর্মকর্তা দাইমাকে জিজ্ঞাসাবাদ করতে এলে সে জানায়, বহু বছর ধরে একটি শক্তিশালী চক্র শিশু পাচার, সম্পত্তি দখল এবং জাল কাগজপত্র তৈরির কাজ করে আসছে। অনেকের পরিবারের ঘটনাও সেই চক্রেরই অংশ। এই তথ্য শুনে পুলিশ সঙ্গে সঙ্গে বিশেষ তদন্ত দল গঠন করে। তারা দাইমার দেওয়া ঠিকানায় অভিযান চালায়। সেখানে গিয়ে একটি পরিত্যক্ত গুদামঘর থেকে গুরুত্বপূর্ণ নথি, ভুয়া জন্মসনদ এবং অনেক মানুষের পরিচয়পত্র উদ্ধার হয়। এদিকে মেঘলা ও অনেক বাড়িতে সন্তানকে নিয়ে নতুন জীবন শুরু করার চেষ্টা করছে। কিন্তু তাদের নিরাপত্তার জন্য পুলিশ বাড়ির চারপাশে পাহারা বসায়। কারণ তদন্ত কর্মকর্তারা আশঙ্কা করেন, অপরাধীরা আবারও শিশুটিকে ক্ষতি করার চেষ্টা করতে পারে। রাত গভীর হলে বাড়ির বাইরে একটি কালো গাড়ি এসে থামে। মুখ ঢাকা দুজন ব্যক্তি চুপচাপ বাড়ির দিকে এগিয়ে আসে। কিন্তু তারা জানত না, পুলিশ আগে থেকেই ওত পেতেছিল। কয়েক মিনিটের ধাওয়ার পর একজন পালিয়ে গেলেও অন্যজন ধরা পড়ে। ধরা পড়া ব্যক্তিকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায়, তাদের পাঠিয়েছিল সেই রহস্যময় নারী। তার নির্দেশ ছিল যেভাবেই হোক শিশুটিকে অপহরণ করা। এই খবর শুনে অনেক ক্ষোভে ফেটে পড়ে। সে পুলিশকে বলে, এই চক্রের শেষ মানুষটিকেও আইনের আওতায় আনতেই হবে। অন্যদিকে রহস্যময় নারী নিজের আস্তানায় বসে খবর পায় যে তার লোক ধরা পড়েছে। সে বুঝতে পারে, পুলিশ খুব কাছাকাছি পৌঁছে গেছে। তাই সে দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করতে শুরু করে। পুলিশ বিমানবন্দর, স্থলবন্দর এবং বিভিন্ন জায়গায় সতর্কবার্তা পাঠিয়ে দেয়। একই সঙ্গে তার ছবি সব থানায় পাঠানো হয়। পর্বের শেষ মুহূর্তে দেখা যায়, রহস্যময় নারী ছদ্মবেশে বিমানবন্দরে পৌঁছায়। সে প্রায় বিমানে উঠে পড়েছিল, ঠিক তখনই একজন পুলিশ কর্মকর্তা তার সামনে এসে দাঁড়ায় এবং বলে, আপনার পালানোর পথ এখানেই শেষ। নারীটি মুচকি হেসে উত্তর দেয়, তোমরা আমাকে ধরতে পারলেও আসল সত্য এখনও জানো না। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তাহলে কি এই ঘটনার পেছনে আরও বড় কোনো রহস্য লুকিয়ে আছে? রহস্যময় নারী আসলে কে? আর তার সঙ্গে অনেকের পরিবারের সম্পর্ক কি? বন্ধুরা, বিমানবন্দরে রহস্যময় নারীকে গ্রেপ্তার করার পর সবাই ভেবেছিল অবশেষে সব রহস্যের সমাধান হতে চলেছে। কিন্তু থানায় নিয়ে যাওয়ার পরও তিনি একটুও ভয় পেলেন না। বরং আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, আমাকে শাস্তি দিলেই সব শেষ হবে না। যাদের হয়ে আমি কাজ করেছি তারা এখনও বাইরে রয়েছে। পুলিশ তার পরিচয় খুঁজে বের করতে তদন্ত শুরু করে। কিছুক্ষণ পর জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয়ে বিভিন্ন শহরে বসবাস করছিলেন। শিশু পাচার, জাল কাগজপত্র তৈরি এবং সম্পত্তি দখলের একাধিক মামলায় তার নাম জড়িত ছিল। এদিকে মেঘলা ও অনিক থানায় এসে তার মুখোমুখি হয়। মেঘলা শান্ত গলায় জিজ্ঞেস করে, আমার সন্তানের কি দোষ ছিল? কেন ওর জীবন নষ্ট করতে চেয়েছিলেন? নারীটি কিছুক্ষণ চুপ থেকে বলে, তোমার সন্তান নয়, তোমাদের পরিবারই ছিল আমাদের লক্ষ্য। তোমাদের সব সম্পত্তি দখল করার জন্যই এই পরিকল্পনা করা হয়েছিল। অনেক রাগে কাঁপতে থাকে। কিন্তু পুলিশ তাকে শান্ত থাকতে বলে। তদন্ত কর্মকর্তা জানান, আদালতে সব সত্য প্রমাণ করা হবে। এদিকে দাইমা জেল থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেয়। সে জানায়, একটি পুরনো লকারে এমন কিছু কাগজপত্র রয়েছে যা পুরো চক্রের আসল নেতার পরিচয় প্রকাশ করতে পারে। পুলিশ সঙ্গে সঙ্গে আদালতের অনুমতি নিয়ে সেই লকার খুলে। সেখানে বহু বছরের জমির দলিল, ব্যাংকের নথি, গোপন চুক্তিপত্র এবং একটি ডায়েরি পাওয়া যায়। ডায়েরির প্রতিটি পাতায় লেখা ছিল কিভাবে একে একে নিরীহ মানুষদের ফাঁদে ফেলা হয়েছে। সবচেয়ে বড় চমক আসে ডায়েরির শেষ পাতায়।
সেখানে একজন প্রভাবশালী ব্যবসায়ীর নাম লেখা ছিল, যিনি বাইরে থেকে সমাজসেবক হিসেবে পরিচিত হলেও গোপনে পুরো অপরাধচক্র পরিচালনা করতেন। পুলিশ দ্রুত তার বাড়িতে অভিযান চালায়, কিন্তু সেখানে গিয়ে দেখে বাড়ি খালি। তিনি কয়েক ঘণ্টা আগেই পালিয়ে গেছেন। অন্যদিকে মেঘলা সন্তানকে নিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই তার মোবাইলে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। ওপাশ থেকে একটি কণ্ঠ ভেসে আসে, তোমরা ভেবেছ জিতে গেছ, আসল খেলা এখন শুরু হবে। মেঘলা ভয় পেলেও নিজেকে সামলে নেয়। সে সঙ্গে সঙ্গে ফোনের বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ নম্বরটি ট্র্যাক করার চেষ্টা শুরু করে। পর্বের শেষ দৃশ্যে দেখা যায়, পালিয়ে যাওয়া সেই প্রভাবশালী ব্যক্তি একটি অন্ধকার ঘরে বসে দেয়ালে অনিক ও মেঘলার ছবি লাগিয়ে বলছে, তোমরা আমার পরিকল্পনা নষ্ট করেছ, এবার তোমাদের সুখ বেশিদিন থাকবে না। ক্যামেরা ধীরে ধীরে তার মুখের দিকে এগিয়ে যায়, কিন্তু ঠিক মুখ দেখানোর আগেই পর্ব শেষ হয়ে যায়। তাহলে কে সেই আসল অপরাধচক্রের নেতা? সে কি আবার অনিক ও মেঘলার জীবনে নতুন বিপদ নিয়ে আসবে, নাকি এবার সত্যের জয় হবে? তবে এবার পুলিশ সিদ্ধান্ত নেয়, আর কোনো অপরাধীকে পালানোর সুযোগ দেওয়া হবে না। তদন্ত কর্মকর্তা পুরো টিমকে নিয়ে একটি বিশেষ অভিযান শুরু করেন। অন্যদিকে মেঘলা নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরে নতুন জীবনের স্বপ্ন দেখছিল। এত কষ্টের পর সে ভেবেছিল, এবার হয়তো শান্তিতে সংসার করতে পারবে। কিন্তু তার মন বারবার অশুভ কোনো আশঙ্কায় কেঁপে উঠছিল। অনিক তাকে সাহস দিয়ে বলল, আমি যতদিন বেঁচে আছি, তোমার আর আমাদের সন্তানের কোনো ক্ষতি হতে দেব না। সেই রাতেই থানায় জরুরি একটি খবর আসে। শহরের উপকণ্ঠে একটি পুরনো কারখানায় কয়েকজন সন্দেহভাজন লোকের আনাগোনা দেখা গেছে। পুলিশ বুঝতে পারে, পালিয়ে যাওয়া চক্রের সদস্যরা হয়তো সেখানেই লুকিয়ে আছে। একটি বিশেষ বাহিনী নিয়ে তদন্ত কর্মকর্তা কারখানাটি ঘিরে ফেলেন। চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ ভেতর থেকে কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া করে। কিছুক্ষণ পর দুজন ধরা পড়লেও আরও তিনজন অন্ধকারে সুযোগে পালিয়ে যায়। ধরা পড়া একজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে সে প্রথমে কিছুই বলতে চায় না, কিন্তু পরে জানায় তাদের নেতা খুব শিগগিরই দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করেছে। যাওয়ার আগে সে অনিক ও মেঘলার পরিবারকে শেষবারের মতো আঘাত করতে চায়। এই খবর শুনে অনিকের বুক কেঁপে ওঠে। সে দ্রুত বাড়িতে ফোন করে সবাইকে সতর্ক থাকতে বলে। মেঘলা দরজা জানালা বন্ধ করে সন্তানকে কোলে নিয়ে বসে থাকে। ঠিক তখনই বাড়ির বাইরে একটি মোটরসাইকেল এসে থামে। মুখ ঢাকা একজন লোক একটি খাম রেখে দ্রুত চলে যায়। খাম খুলে মেঘলা দেখতে পায় ভেতরে একটি ছবি। ছবিতে তার সন্তানকে লাল কালি দিয়ে গোল চিহ্ন দেওয়া, আর নিচে লেখা, এবার তোমাদের পালা। মেঘলা ভয়ে কেঁপে উঠলেও সঙ্গে সঙ্গে অনিককে খবর দেয়। অনিক পুলিশ নিয়ে বাড়িতে পৌঁছে ছবিটি তদন্ত কর্মকর্তার হাতে তুলে দেয়। পুলিশ বুঝতে পারে অপরাধীরা শুধু ভয় দেখাচ্ছে না, তারা সত্যিই কোনো বড় পরিকল্পনা করছে। এদিকে জেলে থাকা দাইমা একজন নারী পুলিশকে ডেকে বলে, আমি আর সব লুকিয়ে রাখতে পারছি না। যদি দেরি হয় তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সে জানায় শহরের বাইরে একটি পুরনো বাংলোতে অপরাধচক্রের গোপন বৈঠক হওয়ার কথা। সেখানে তাদের নেতা নিজেও উপস্থিত থাকবে। এই তথ্য পাওয়ার পর পুলিশ রাতেই অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়। অনিকও যেতে চাইলেও পুলিশ তাকে নিষেধ করে। কিন্তু সে বলে, এই লড়াই শুধু পুলিশের নয়, আমার পরিবারেরও। রাত 12টার দিকে বাংলোটি চারদিক থেকে ঘিরে ফেলা হয়। ভেতরে তখন কয়েকজন লোক গোপনে বৈঠক করছিল। পুলিশ ঢুকতেই গোলমাল শুরু হয়ে যায়। কেউ জানালা দিয়ে পালায়, কেউ অস্ত্র ফেলে আত্মসমর্পণ করে। ঠিক তখনই একটি কালো গাড়ি দ্রুত বাংলো ছেড়ে বেরিয়ে যায়। তদন্ত কর্মকর্তা বুঝতে পারেন সেই গাড়িতেই হয়তো মূল হোতা রয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশের গাড়ি ধাওয়া শুরু করে। শহরের ফাঁকা রাস্তায় শুরু হয় রুদ্ধশ্বাস ধাওয়া। কয়েক কিলোমিটার যাওয়ার পর কালো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। পুলিশ দ্রুত গাড়িটি ঘিরে ফেলে, কিন্তু দরজা খুলে সবাই অবাক হয়ে যায়। গাড়ির ভেতরে মূল হোতা নেই। সেখানে শুধু একটি মোবাইল ফোন এবং একটি চিঠি পড়ে আছে। চিঠিতে লেখা, তোমরা আমাকে ধরতে পারবে না। আমি তোমাদের প্রতিটি পদক্ষেপ দেখছি।
এবার প্রস্তুত হও জীবনের সবচেয়ে বড় ধাক্কার জন্য। চিঠি পড়ে তদন্ত কর্মকর্তা বুঝতে পারেন অপরাধচক্র এখনও তাদের থেকে এক ধাপ এগিয়ে আছে। ঠিক সেই সময় অনিকের মোবাইল বেজে ওঠে। ওপাশ থেকে একজন আতঙ্কিত কণ্ঠে বলে, দ্রুত হাসপাতালে আসুন। আপনার সন্তানের কেবিনে একজন অচেনা মানুষ ঢোকার চেষ্টা করেছে। এই খবর শুনেই অনিক ও মেঘলার পৃথিবী যেন আবার অন্ধকার হয়ে যায়। তারা ছুটে হাসপাতালে রওনা দেয়, আর পুলিশও নতুন করে নিরাপত্তা জোরদার করতে শুরু করে। হাসপাতালে পৌঁছে তারা কি দেখতে পাবে? শিশুটি কি নিরাপদ আছে, নাকি অপরাধীরা আবারও তাদের পরিকল্পনায় সফল হয়েছে? অনিক ও মেঘলা পুলিশের গাড়িতে দ্রুত হাসপাতালে পৌঁছে যায়। পুরো হাসপাতাল তখন পুলিশে ঘেরা। নিরাপত্তারক্ষীরা একের পর এক কেবিন পরীক্ষা করছে। চারদিকে আতঙ্ক আর উৎকণ্ঠা। হাসপাতালের প্রধান চিকিৎসক অনিককে দেখে এগিয়ে এসে বলেন, ভয় পাবেন না, আপনার সন্তান নিরাপদ আছে। তবে একজন অচেনা ব্যক্তি শিশুর কেবিনে ঢোকার চেষ্টা করেছিল। আমাদের নিরাপত্তা কর্মীরা তাকে দেখে ফেলায় সে পালিয়ে যায়। এই কথা শুনে মেঘলা স্বস্তির নিঃশ্বাস ফেললেও তার মনে প্রশ্ন জাগে, কেন বারবার তাদের সন্তানকেই টার্গেট করা হচ্ছে? পুলিশ হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ভিডিওতে দেখা যায় মুখোশ পরা একজন ব্যক্তি নার্সের পোশাক পরে ভেতরে ঢুকেছিল, কিন্তু কেবিনে প্রবেশের আগেই সে ধরা পড়ার আশঙ্কায় পালিয়ে যায়। তদন্ত কর্মকর্তা ভিডিওটি বারবার দেখে হঠাৎ থেমে যান। তিনি লক্ষ্য করেন লোকটির ডান হাতে একটি পুরনো দাগ রয়েছে। এই দাগ তিনি আগে কোথাও দেখেছেন। এদিকে জেলে থাকা দাইমাকে আবার জিজ্ঞাসাবাদ করা হয়। ভিডিওর একটি ছবি দেখানো হলে সে কেঁপে ওঠে। কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি এই মানুষটাকে চিনি। ও হচ্ছে চক্রের সবচেয়ে বিপজ্জনক সদস্য। সবাই ওকে ছায়া নামে ডাকে। পুলিশ সঙ্গে সঙ্গে ছায়ার খোঁজে অভিযান শুরু করে। অন্যদিকে রহস্যময় সেই প্রভাবশালী ব্যক্তি একটি গোপন আস্তানায় বসে খবর পাচ্ছিল। সে রাগে টেবিলে হাত মেরে বলে, একটার পর একটা ভুল হচ্ছে। এবার আমাকে নিজেকেই মাঠে নামতে হবে। তার পাশে থাকা একজন লোক জিজ্ঞেস করল, স্যার, যদি পুলিশ আমাদের আগে খুঁজে পায়? লোকটি ঠান্ডা গলায় উত্তর দিল, তাহলে এমন একজনকে সরিয়ে দাও যার জন্য অনেক সবকিছু ছেড়ে দেবে। এই কথা শুনে সবাই বুঝে যায় তারা আবার মেঘলার পরিবারকে লক্ষ্যবস্তু বানাতে চলেছে। এদিকে অনেক নিজের বাড়ির নিরাপত্তা আরও বাড়িয়ে দেয়। পুলিশ 24 ঘণ্টা পাহারার ব্যবস্থা করে। কিন্তু মেঘলার মনে শান্তি নেই। সে বারবার একই দুঃস্বপ্ন দেখে, কেউ তার সন্তানকে কোলে নিয়ে অন্ধকারে হারিয়ে যাচ্ছে। পরদিন সকালে তদন্ত কর্মকর্তা একটি ফোন পান। শহরের বাইরে একটি পুরনো গুদামে সন্দেহজনক লোকজনের উপস্থিতির খবর এসেছে। পুলিশ সেখানে পৌঁছে চারদিক ঘিরে ফেলে। ভেতরে ঢুকতেই কয়েকজন গুলি ছুটতে শুরু করে। পুলিশও পাল্টা অভিযান চালায়। কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গুদামের ভেতর থেকে কয়েকটি কম্পিউটার, ভুয়া পরিচয়পত্র, প্রচুর টাকা এবং শিশু পাচারের নথি উদ্ধার হয়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল একটি ল্যাপটপ। সাইবার টিম ল্যাপটপ খুলে দেখে সেখানে শত গোপন ফাইল রয়েছে। একটি ভিডিও চালু হতেই সবাই অবাক হয়ে যায়। ভিডিওতে রহস্যময় সেই প্রভাবশালী ব্যক্তি মুখ ঢেকে বলছে, যদি এই ভিডিও পুলিশ দেখে তাহলে বুঝবে আমি অনেক দূরে চলে গেছি। কিন্তু মনে রেখো, আমার খেলা এখনও শেষ হয়নি। অনিকের পরিবার যতদিন আছে ততদিন আমার প্রতিশোধও বেঁচে থাকবে। ভিডিও শেষ হতেই তদন্ত কর্মকর্তা বলেন, এটা শুধু হুমকি নয়, ও আমাদের অন্যদিকে ব্যস্ত রেখে নতুন কোনো পরিকল্পনা করছে। ঠিক সেই সময় অনিকের ফোনে মেঘলার কল আসে। কাঁপা কণ্ঠে সে বলে, অনিক, আমাদের বাড়ির সামনে একটা কালো গাড়ি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। ভেতরে কারা আছে বুঝতে পারছি না। অনিক পুলিশকে নিয়ে দ্রুত বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু বাড়িতে পৌঁছে তারা যা দেখে তা কেউ কল্পনাও করেনি। কালো গাড়িটি খালি, তবে গেটের সামনে একটি ছোট বাক্স রাখা। বাক্স খুলতেই ভেতরে একটি পুরনো লকেট আর একটি চিঠি পাওয়া যায়। চিঠিতে লেখা, এই লকেটই বলে দেবে তোমাদের পরিবারের আসল ইতিহাস। সত্য জানার জন্য প্রস্তুত হও।
লকেটটি দেখে মেঘলার মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে যায়। সে কাঁপতে কাঁপতে বলে, অসম্ভব, এই লকেট তো আমার মায়ের ছিল, কিন্তু এটা তাদের হাতে গেল কিভাবে? অনিকও স্তব্ধ হয়ে যায়। তাহলে কি মেঘলার অতীতের সঙ্গে এই অপরাধ চক্রের কোনো গভীর সম্পর্ক রয়েছে? লকেটের রহস্য কি? আর এই সত্য জানার পর তাদের জীবনে কি নতুন ঝড় আসবে? বন্ধুরা, গেটের সামনে পাওয়া সেই পুরনো লকেটটি হাতে নিয়ে মেঘলা যেন অতীতে ফিরে গেল। তার চোখে পানি চলে আসে। অনেক বছর আগে ছোটবেলায় সে শেষবার এই লকেটটি তার মায়ের গলায় দেখেছিল। তারপর এক রহস্যময় রাতে তার মা হঠাৎ নিখোঁজ হয়ে যান। সবাই বলেছিল তিনি দুর্ঘটনায় মারা গেছেন, কিন্তু কোনোদিন তার মরদেহ পাওয়া যায়নি। মেঘলা কাঁপা গলায় বলল, এই লকেট যদি সত্যি আমার মায়ের হয়, তাহলে এতদিন ধরে আমাদের কাছে যে গল্প বলা হয়েছে সেটা কি মিথ্যা ছিল? অনিক তার হাত ধরে বলল, আমরা এবার সব সত্য জানব। যত বড় রহস্যই হোক, আমরা পিছিয়ে যাব না। পুলিশ লকেটটি পরীক্ষা করার জন্য ফরেনসিক বিভাগে পাঠায়। লকেট খুলতেই ভেতরে একটি ছোট্ট ছবি পাওয়া যায়। ছবিতে একজন তরুণী, কোলে একটি ছোট শিশু আর পাশে দাঁড়িয়ে একজন অচেনা পুরুষ। ছবির পেছনে লেখা ছিল, সত্য একদিন ফিরে আসবেই। এই লেখাটি দেখে তদন্ত কর্মকর্তা বুঝতে পারেন এটি কোনো সাধারণ পারিবারিক স্মৃতি নয়। এর সঙ্গে বহু বছরের লুকিয়ে থাকা রহস্য জড়িয়ে আছে। এদিকে সাইবার টিম ল্যাপটপ থেকে উদ্ধার হওয়া একটি এনক্রিপ্টেড ফাইল খুলতে সক্ষম হয়। সেখানে একটি পুরনো মানচিত্র পাওয়া যায়, যেখানে শহরের বাইরে একটি পরিত্যক্ত জমিদার বাড়ি চিহ্নিত করা ছিল। দাইমাকে সেই মানচিত্র দেখানো হলে সে ভয়ে কেঁপে ওঠে। সে বলল, ওই বাড়িতেই প্রথম এই চক্রের গোপন বৈঠক হতো। অনেক নিরীহ মানুষকে সেখানে আটকে রাখা হয়েছিল। পুলিশ আর দেরি না করে বিশেষ বাহিনী নিয়ে জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অনিকও যেতে চাইল, কিন্তু তদন্ত কর্মকর্তা বললেন, এটি অত্যন্ত বিপজ্জনক অভিযান। আপনি মেঘলা ও শিশুর নিরাপত্তার দায়িত্ব নিন। কিন্তু অনিক রাজি হল না। সে দৃঢ় কণ্ঠে বলল, আমার পরিবারের জন্য শুরু হওয়া এই লড়াই আমি শেষ পর্যন্ত দেখব। রাত গভীর হলে পুলিশ নিঃশব্দে জমিদার বাড়িটি ঘিরে ফেলে। ভাঙা দরজা দিয়ে ভেতরে ঢুকতেই অদ্ভুত নীরবতা। ধুলো জমে থাকা ঘর, ভাঙা আসবাবপত্র আর দেয়ালে পুরনো ছবিগুলো দেখে মনে হচ্ছিল বহু বছর ধরে এখানে কেউ আসেনি। হঠাৎ একটি ঘর থেকে মৃদু শব্দ শোনা গেল। পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকতেই দেখতে পেল একটি গোপন কক্ষ। সেখানে অনেক পুরনো ফাইল, জমির দলিল, জন্মসনদ এবং অসংখ্য মানুষের ছবি রাখা। একটি টেবিলের ওপর রাখা ছিল একটি ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় লেখা, যে এই ডায়েরি পড়বে সে আমাদের পরিবারের আসল ইতিহাস জেনে যাবে। তদন্ত কর্মকর্তা ধীরে ধীরে ডায়েরির পাতা উল্টাতে লাগলেন। সেখানে লেখা ছিল কিভাবে বছরের পর বছর সম্পত্তির লোভে একের পর এক পরিবার ধ্বংস করা হয়েছে। হঠাৎ অনিক একটি পাতায় নিজের বাবার ছবি দেখতে পেল। সে বিস্ময়ে চিৎকার করে উঠল, এটা কিভাবে সম্ভব? বাবা তো কখনো এসবের কথা বলেননি। ঠিক তখনই বাইরে থেকে গুলির শব্দ ভেসে আসে। পুলিশ দ্রুত বাইরে ছুটে যায়। অন্ধকারে কয়েকজন মুখোশধারী ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। শুরু হয় তুমুল ধাওয়া। একজনকে ধরে ফেলতেই সে চিৎকার করে বলে, তোমরা অনেক দেরি করে ফেলেছ। বস এখন সব প্রমাণ নিয়ে চলে গেছে। তদন্ত কর্মকর্তা কঠোর গলায় জিজ্ঞেস করেন, বস কোথায়? লোকটি হাসতে হাসতে উত্তর দেয়, তোমরা ওকে ধরতে পারবে না, কারণ সে এখন এমন একজনের সঙ্গে দেখা করতে গেছে যাকে তোমরা মৃত বলে বিশ্বাস করো। এই কথা শুনে মেঘলা, অনিক এবং উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যায়। মৃত বলে বিশ্বাস করা সেই মানুষটিকে, সে কি সত্যিই জীবিত? আর তার সঙ্গে এই ষড়যন্ত্রের সম্পর্ক কি? মুখোশধারী লোকটির শেষ কথাটি শুনে সবাই হতবাক হয়ে যায়। সে এখন এমন একজনের সঙ্গে দেখা করতে গেছে যাকে তোমরা মৃত বলে বিশ্বাস করো। কথাটি বারবার অনিক ও মেঘলার কানে বাজতে থাকে। তদন্ত কর্মকর্তা সঙ্গে সঙ্গে লোকটিকে থানায় নিয়ে যাওয়ার নির্দেশ দেন। কিন্তু জিজ্ঞাসাবাদের সময় সে আরেকটি কথাও বলতে রাজি হয় না।
এদিকে গোপন কক্ষ থেকে উদ্ধার করা ডায়েরিটি বিশেষভাবে পরীক্ষা করা হয়। ডায়েরির শেষের দিকে একটি পাতায় লাল কালি দিয়ে লেখা ছিল, যদি সত্য জানতে চাও তবে নদীর ধারের পুরনো বাংলো যাও, সেখানে অতীত আজও জীবিত। পুলিশ আর দেরি না করে সেই বাংলোর উদ্দেশ্যে রওনা দেয়। অনিকও এবার তাদের সঙ্গে যায়। মেঘলা প্রথমে বাধা দিলেও শেষ পর্যন্ত রাজি হয়, কারণ এই রহস্যের শেষ না হলে তাদের জীবনে শান্তি ফিরবে না। গভীর রাতে তারা নদীর ধারের পুরনো বাংলোতে পৌঁছায়। চারদিকে কুয়াশা, বাতাসের শব্দ আর ভাঙা জানালার আওয়াজ, পরিবেশ যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছিল। বাংলোর প্রধান দরজায় তালা ছিল। পুলিশ তালা ভেঙে ভেতরে ঢোকে। নিচতলায় কেউ নেই, কিন্তু ওপরতলা থেকে কারও হাঁটার শব্দ ভেসে আসে। সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই একটি কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। দরজা ভেঙে ভেতরে ঢুকতেই সবাই থমকে দাঁড়ায়। একজন বৃদ্ধা জানালার পাশে বসে আছেন। মুখে ক্লান্তির ছাপ, কিন্তু চোখে অদ্ভুত শান্তি। মেঘলা তাকে দেখেই কাঁপতে শুরু করে। তার হাতে থাকা লকেটটি মাটিতে পড়ে যায়। সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে ফিসফিস করে বলে, মা। ঘরের সবাই নিস্তব্ধ হয়ে যায়। বৃদ্ধা কাঁপা কণ্ঠে বলেন, মেঘলা, তুই সত্যিই এসেছিস? মেঘলা আর নিজেকে সামলাতে পারে না। সে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়ে। বহু বছর ধরে যাকে মৃত বলে সবাই বিশ্বাস করেছিল, তিনি আসলে জীবিত ছিলেন। অনিকের চোখেও পানি চলে আসে। কিছুক্ষণ পর তদন্ত কর্মকর্তা জানতে চান, আপনি এতদিন কোথায় ছিলেন? কেন কাউকে কিছু জানাননি? মেঘলার মা ধীরে ধীরে বলতে শুরু করেন, আমি কাউকে ছেড়ে যেতে চাইনি। আমাকে জোর করে এখানে আটকে রাখা হয়েছিল। আমি সব জানতাম, তোমাদের সন্তানকে অপহরণ, সম্পত্তির ষড়যন্ত্র, সবকিছু। কিন্তু আমাকে হুমকি দেওয়া হয়েছিল, যদি মুখ খুলি তাহলে আমার মেয়ে ও নাতিকে মেরে ফেলা হবে। এই কথা শুনে অনেক মুঠো শক্ত করে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই বাইরে একটি গাড়ির শব্দ শোনা যায়। পুলিশ জানালার দিকে তাকাতেই দেখতে পায়, কালো পোশাক পরা কয়েকজন লোক বাংলো ঘিরে ফেলেছে। তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে সেই রহস্যময় প্রভাবশালী ব্যক্তি। সে উচ্চস্বরে বলে, মেঘলার মাকে আমার হাতে তুলে দাও, না হলে এই বাংলো থেকে কেউ জীবিত বের হতে পারবে না। পুলিশ দ্রুত সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। বাংলোর চারপাশে শুরু হয় উত্তেজনাপূর্ণ অবরোধ। তদন্ত কর্মকর্তা মাইক হাতে নিয়ে বলেন, চারদিক থেকে তোমাদের ঘিরে ফেলা হয়েছে, আত্মসমর্পণ করো। কিন্তু রহস্যময় ব্যক্তি হেসে উত্তর দেয়, আজকের রাতেই সব হিসাব শেষ হবে। সে হাত তুলে ইশারা করতেই তার লোকেরা গুলি চালাতে শুরু করে। পুলিশও পাল্টা অবস্থান নেয়। চারদিকে গুলির শব্দ, চিৎকার আর আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঠিক সেই সময় বাংলোর পেছনের একটি গোপন দরজা দিয়ে একজন মুখোশধারী লোক ভেতরে ঢুকে পড়ে। তার লক্ষ্য একটাই, মেঘলার মাকে আবার অপহরণ করা। সে কি সফল হবে, নাকি অনিক ও পুলিশ শেষ মুহূর্তে তাকে থামাতে পারবে? বাংলোর চারদিকে তখন গুলির শব্দে পুরো এলাকা কেঁপে উঠছে। পুলিশ একের পর এক অবস্থান বদলে অপরাধীদের ঘিরে ফেলছে। ঠিক সেই সময় পেছনের গোপন দরজা দিয়ে ঢুকে পড়া মুখোশধারী লোকটি নিঃশব্দে মেঘলার মায়ের কক্ষের দিকে এগিয়ে যায়। কিন্তু সে জানত না, অনেক আগেই সন্দেহ করে বাংলোর ভেতরেও নজরদারির ব্যবস্থা করেছিল। মুখোশধারী লোকটি দরজা খুলে ভেতরে ঢুকতেই মেঘলার মা চিৎকার করে ওঠেন। সেই চিৎকার শুনে অনেক দৌড়ে ঘরে ঢুকে পড়ে। দুজনের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। লোকটি